হ্যালো, আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন লিগের ফাইনাল এবং আরেকটা ফাইনালে কিন্তু রিয়াল মাদ্রিদ, অপরদিকে বরুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচটা কি হতে যাচ্ছে? রিয়াল মাদ্রিদ 15তম শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে, অপরদিকে বরুসিয়া ডর্টমুন্ডের কিছুই পাওয়ার নাই ম্যাচে। মানে কিছুই পাওয়ার নাই বলতে ভুল হবে, কারণ এই ম্যাচটাতে তারা কিন্তু আন্ডারডগ, আর আন্ডারডগরা কিন্তু কোনো কিছু চায় না, জাস্ট মাঠে যাবে, এমন কোনো কিছু করবে যেটা প্রতিপক্ষ ভরকে যাবে। এই ধরনের থিঙ্কিং এবং এই ধরনের ট্যাকটিক্যালি কিন্তু যে প্ল্যান, সেটা নিয়ে কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলতে হবে। কারণ এই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে তারা কিন্তু এটাকে সম্পত্তি বানিয়ে ফেলেছে, কারণ তারা শেষ 8টা ফাইনালে কিন্তু 8বারই তারা জিতে গেছে এবং তারা একমাত্র দল, রেকর্ড 14বার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি, তাদের শিরোপা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে শিরোপা সেটা কিন্তু তাদের ঘরে আছে। এবং সেকেন্ড পজিশনে যে দলটা আছে এটা এসি মিলান, তাদের 7টা, তার মানে অর্ধেক। এবং অপরদিকে বরুসিয়া ডর্টমুন্ডকে যদি রিয়াল মাদ্রিদের সাথে তুলনা করি, তাহলে সেখানে তারা এমন কোনো আহামরি দল না। বাট কথা হচ্ছে যে ফুটবলে একটা মৌসুমে একটা জায়গায় গিয়ে সব কিছুই হইতে পারে। সো আমি চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলোতে রাখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি বা দুই দলের যে প্রিভিউটা যদি আমি করি একদম শুরু থেকে, তাহলে ডর্টমুন্ড তারা যে গ্রুপটাতে পড়েছিল, ইনফ্যাক্ট এই গ্রুপ থেকে যদি বরুসিয়া ডর্টমুন্ড একদম মানে চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্ব থেকে তারা যদি বিদায় নিত, তাহলে অবাক হওয়ার মতো কোনো কিছুই ছিল না। কারণ তাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ইভেন গত লাস্ট মৌসুমে তারা বুন্দেসলিগায় জাস্ট একটা অথবা দুইটা পয়েন্টের জন্য শিরোপা হেরে যায়। বাট প্রবলেম হচ্ছে যে তারা যখন যে গ্রুপে ইউসিএল এর জন্য যে গ্রুপটা নির্ধারণ করা হয়, সেখানে কিন্তু তারা গ্রুপ অফ ডেতে পড়ে এবং তাদের গ্রুপ সঙ্গে ছিল পিএসজি, গ্রুপ সঙ্গে ছিল হচ্ছে এসি মিলান, নিউক্যাসল এবং বরুসিয়া ডর্টমুন্ড। এটা কিন্তু এক কথাই কিন্তু গ্রুপ অফ ডেথ ছিল। এবং এইখান থেকে যদি বরুসিয়া ডর্টমুন্ড গ্রুপ পর্ব থেকে বিদায় নিত, এটা অবাক হওয়ার কোনো কিছু ছিল না। বাট এই বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু তারা মাত্র 11 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে। তাহলে একটা জিনিস বোঝেন যে ওই গ্রুপটাতে কোন ধরনের খেলা হয়েছে। মানে মাত্র 11 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে, একটাবার চিন্তা করে দেখেন। সেখানে পয়েন্ট টেবিলের সেকেন্ড নাম্বারে ছিল হচ্ছে পিএসজি। তো বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু ওই গ্রুপ পর্বে যখন তারা চ্যাম্পিয়ন হয় বা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যারা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে, তারপরে তাদের সামনে আসে পিএসভি। তাদেরকে কোনোভাবেই মানে একদম সহজ প্রতিপক্ষ ছিল, তাদেরকে হারিয়ে দেয়। দেন কোয়ার্টার ফাইনালে গিয়ে তাদের প্রতিপক্ষ হয় হচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদ। এখন অ্যাথলেটিক মাদ্রিদের ঘরের মাঠে যখন তারা খেলতে গিয়ে কিন্তু তারা শুরুতেই গোল খেয়ে আসে এবং প্রথম লেগটা কিন্তু তারা হেরে আসে 2-0 গোলে। এবং ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড 2টি গোলে যখন 70 মিনিট পর্যন্ত চলে যাচ্ছিল, বাট তখনই কিন্তু তাদের প্রত্যাবর্তনটা শুরু হয় এবং তারা যে এবার চ্যাম্পিয়ন লিগে কিছু একটা করতে চাচ্ছে, সেটা কিন্তু সেই ম্যাচ থেকেই তাদের একটু একটু করে দেখাতে শুরু করে। এবং তারা কিন্তু শেষ মুহূর্তে 2টা গোল দিয়ে 4-2 ব্যবধানে কিন্তু ম্যাচটা জিতে যায়। সো এই যে হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড যে ম্যাচ জেতা বা তাদের যে কাহিনী, সেটা কিন্তু এই। এখন রিয়াল মাদ্রিদের যদি কথা বলি আমি, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা যে গ্রুপটাতে পড়েছিল সেটা খুবই একটা যে কঠিন গ্রুপ সেরকম না। এসএস নাফেলি, দেন ব্রাগা, দেন হচ্ছে ইউনিয়ন বার্লিন, সেইখান থেকে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং একটা ম্যাচও হারে না, প্রতিপক্ষকে 17টা গোল দেয়। তাদের শুরুটা হচ্ছে এইভাবে একদম রাজকীয়ভাবে, যেটা হচ্ছে চ্যাম্পিয়ন লিগ রিয়াল মাদ্রিদ সবসময় কিন্তু মনে করে যে এটা আমাদের বাপদাদার সম্পত্তি, এটা ফ্যানরা মনে করে। এবং এইটা কিন্তু ওই রিয়াল মাদ্রিদও কিন্তু এটাই ওন করে যে চ্যাম্পিয়ন লিগ মানেই হচ্ছে তাদের সম্পত্তি এবং তাদের শিরোপা। সো প্রত্যেকবার কিন্তু চ্যাম্পিয়ন লিগে যখন রিয়াল মাদ্রিদ যায়, তখন কিন্তু শিরোপা জেতার লক্ষ্যেই যায়। দ্যাটস ওয়াই তাদের শিরোপা কিন্তু আজকে 14 এবং 15তম বারের মতো আজকে ফাইনাল ম্যাচে তারা ডর্টমুন্ডের এগেইনস্টে খেলতে নামবে, সেটা ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত 1টায়। সো আমি তাদের প্রিভিউয়ের কথা বলতেছিলাম, ওই দিকেই কথা ফিরে যাই। যদি রিয়াল মাদ্রিদকে নিয়ে আমি কথা বলি, তাহলে এই কথা শেষ হওয়ার নাই। কারণ একটা দলের ঐতিহ্যগতভাবে এত বেশি গল্প আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না। সো এইখানে তাদের যে গ্রুপ পর্বটা তারা পেরিয়ে আসে, তারপরে আরবি লাইপজিগ তাদের সাথে ম্যাচটা জিতে যায়। দেন তাদের কোয়ার্টার ফাইনালে এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর একটা দল, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি। তাদের বিপক্ষে তারা ঘরের মাঠে, প্রথম লেগটা ঘরের মাঠে হয় বার্নাবিউতে রিয়াল মাদ্রিদে, সেখানে কিন্তু 3-3 গোলে ড্র হয়ে যায়। 3-3 গোলে যখন ড্র হয়ে যায়, তখন মানে রিয়াল মাদ্রিদ কিন্তু এই ম্যাচে আন্ডারডগ হিসেবে নেমেছিল। কারণ যতই তারা চ্যাম্পিয়ন লিগ তাদের বাপদাদার সম্পত্তি মনে করুক ফ্যানরা, মানে ম্যানচেস্টার সিটির এগেনস্টে কিন্তু
আপনাকে কিন্তু খেলতে হবে সবসময় আন্ডারডগ হিসেবেই, কারণ তাদের যে খেলার গতি বা তাদের ডাগআউটে যে আছে পেপ গার্দিওলা, সেটা কিন্তু আপনাকে ওই সিটির এগেনস্টে খেলতে গেলে আপনাকে কিন্তু নতুন করে ছক কষতে হবে এবং দলকে এমন কোনো কিছু করতে হবে যেখান থেকে সিটির এগেনস্টে ম্যাচ জিততে হবে। এবং সেকেন্ড লেগটা যদি হয় সিটির ঘরের মাঠে, তাহলে তো কোনো কথাই নাই। মানে এক কথায় হচ্ছে সিটির ঘরের মাঠে যদি খেলা হয়, তাহলে সিটির ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরা কিন্তু সেটা অনেক কঠিন একটা ব্যাপার। রিয়াল মাদ্রিদ কিন্তু সেই জয়টা পায়নি, সেটা ট্রাইব্রেকারে গিয়ে তারা ফলাফল নির্ধারণ হয় এবং ট্রাইব্রেকারে রিয়াল মাদ্রিদ জিতে যায়। এই হচ্ছে তাদের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পথ। আমি বরুসিয়া ডর্টমুন্ডে যদি আবার ফিরে যাই, তাহলে তারা সেমিফাইনালে পায় হচ্ছে সেই তাদের গ্রুপ সঙ্গী পিএসজিকে, এবং পিএসজিকে তারা এমনভাবে আটকে দেয় যে হচ্ছে প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে 1-0 গোলে যখন জিতে যায়, তখন সবাই ভেবেছিল যে হচ্ছে পিএসজির মাঠে গিয়ে তারা ম্যাচটা হেরে যাবে এবং পিএসজি ফাইনালে ঢুকবে, বাট সেটা কিন্তু হয়নি। বরুসিয়া ডর্টমুন্ড এইবার চ্যাম্পিয়ন লিগে যেভাবে খেলেছে, প্রতিপক্ষকে বল দিয়ে খেলেছে, তারা সবসময় ডিফেন্সিভ খেলেছে এবং তারা কাউন্টার নির্ভর যে ফুটবলটা সেটা কিন্তু ভালোভাবে ব্যবহার করেছে। দ্যাটস ওয়াই তাদের ওই পিএসজি বলেন দুইটা লেগে তাদেরকে ক্লিন শিট রাখতে বাধ্য করেছে, যেখানে কিলিয়ানে এমবাপ্পের মতো প্লেয়ার আছে। সেই দল কিনা দুইটা লেগ মিলে একটা গোলও করতে পারে না। সো প্রথম লেগে যেমন 1-0 গোলে ম্যাচ জিতে যায়, সেকেন্ড লেগেও তারা কিন্তু 1-0 গোলে ম্যাচ জিতে তারা কিন্তু ফাইনালে চলে যায়। অপরদিকে আমি যদি রিয়াল মাদ্রিদের কথা বলি, তাহলে ম্যানচেস্টার সিটির বাধা পেরিয়ে তাদের সামনে আরও বড় প্রতিপক্ষ, সেটা অবভিয়াসলি জার্মানির আরেক ক্লাব বায়ার্ন মিউনিখ। এবং বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে প্রথম লেগটা 2-2 গোলে ড্র করে আসে। দেন বার্নাবিউতে খেলা যখন হয়, তখন কিন্তু দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ ফ্যান ফলোয়ার সবাই কিন্তু এটাই ভাবে যে ওকে ফাইন, বার্নাবিউতে খেলা, আমরা যে কোনোভাবে হোক, যে কোনো ওয়েতে হোক ম্যাচ আমরা জিতবো। ম্যাচটা কিন্তু যে কোনো ওয়েতেই জিতে যায়, বাট কথাটা আমি যত সহজে বললাম, ম্যাচটা কিন্তু তত সহজ ছিল না। কারণ একটা সময় বায়ার্ন মিউনিখ 1-0 গোলে এগিয়ে যায় এবং সেটা 88 মিনিট পর্যন্ত ছিল। এবং আমরা জানি যে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ফ্যান এটা ভাবে যে বার্নাবিউতে 90 মিনিট অনেক বেশি এবং অনেক বড় বা অনেক লং, এটা কিন্তু সবাই জানে এবং সবাই বলে, এবং আপনি মানেন আমিও মানি। সো 88 মিনিটে গিয়ে যখন রিয়াল মাদ্রিদ প্রথম গোলটা করে, যে তাদের প্রত্যাশিত গোল, আমরা তখনই মানে রিয়াল মাদ্রিদ ফ্যানদের ভিতরে যে কামব্যাক করার যে একটা ডিএনএতে ঢুকে গেছে, সেটা কিন্তু সবাই জানে। কারণ মানে চ্যাম্পিয়ন লিগ মানে রিয়াল মাদ্রিদ বা যে কোনো লিগ হোক, তারা যদি মানে বার্নাবিউতে যদি খেলা হয়, সেখানে যদি তারা ওই 90 মিনিট পর্যন্ত যদি পিছিয়ে থাকে, দেখা যাবে যে যদি অতিরিক্ত 5 মিনিট বা 7 মিনিট বা 2 মিনিট দেয়, সেখানে কিন্তু তারা কামব্যাক করতে পারে। সো 88 মিনিটে যখন ডন কার্লো আনচেলত্তি যখন তিনি একটু ট্যাকটিক্যালি পরিবর্তন নিয়ে আসে, দেন হোসেলোকে নামায়, হোসেলো কিন্তু ওই যে সুপার সাব হিসেবে 88 মিনিটে একটা গোল, দেন তারপরে আরেকটা গোল, ম্যাচ কিন্তু জিতে যায়। এইভাবে কিন্তু তারা ফাইনালে ওঠে। সো এই যে তাদের কামব্যাক করার যে একটা গল্প এবং আন্ডারডগ হয়ে খেলা, সেখান থেকে তারা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে এবং তাদের প্রতিপক্ষ ডর্টমুন্ড, এবং এইটা নিয়ে এই ম্যাচ নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে ক্লিয়ারলিভাবে ডর্টমুন্ডের চেয়ে ফার এগিয়ে আছে হচ্ছে রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদকে আপনি কোন অংশে ছাড় দিবেন? আপনার প্লেয়ারদের দিকে তাকান, পারফরমেন্সের দিকে তাকান, এবং একটা দল শিরোপা জেতার জন্য যে লাখটা ফেভার করা দরকার, সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের অলওয়েজ এবং সবসময় ফেভার করে। এবং রিয়াল মাদ্রিদ একমাত্র দল যারা মনে হয় ফাইনালে উঠলে তাদের মনে হয় খেলার ধরনটাই পাল্টে যায়। সো এই ম্যাচটা কিন্তু আরও অনেক দিকে স্পেশাল। একদিকে ডর্টমুন্ডের, অন্যদিকে হচ্ছে রিয়াল মাদ্রিদের। একটাই কারণে, সেটা হচ্ছে যে টনি ক্রুস সেই গত 10 বছর হলো শিরোপা, মানে গত 10 বছর হলো তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতেছেন, 6টা শিরোপা আছে, অনেক শিরোপা তিনি জিতেছেন। কিন্তু টনি ক্রুসের জন্য কিন্তু এই ম্যাচটা অনেক বড় একটা কিছু, কারণ তিনি হয়তো স্টার্টিং 11-এ স্টার্ট করবে এবং তাকে একটা সময় উঠায় নিয়ে হচ্ছে ইয়েকে নামাবে, লুকা মদ্রিচকে নামাবে। বাট এই যে একটা সময় যে আবেগঘন একটা পরিবেশ হবে, যেটা আমরা বার্নাবিউতে লা লিগার শেষ ম্যাচে আমরা ওই টনি ক্রুসকে দেখেছিলাম যে দর্শকরা কিভাবে বিদায় দেয়, বা একটা ছোট ছেলে তিনি বলছিল যে রেফারি তুমি শেষ বাঁশি বাজায়ও না, কারণ শেষ বাঁশি বাজালেই কিন্তু টনি ক্রুসের রিয়াল মাদ্রিদ কেরিয়ার কিন্তু শেষ। সো এটা কিন্তু একটা আবেগঘন একটা পরিবেশ তৈরি হবে। অপরদিকে যদি আমি ডর্টমুন্ডের কথা বলি, তাহলে মার্কো রয়েস তিনি কিন্তু সেই ছোটবেলা থেকেই ডর্টমুন্ডের সাথে আছে এবং তিনি তার শেষ ম্যাচটাও কিন্তু ডর্টমুন্ডের হয়েই খেলবে। সো দুইটা দলই চাইবে তাদের যে লিজেন্ড প্লেয়ারদেরকে, বা লিজেন্ড যে প্লেয়ার দুইটা, টনি ক্রুস এবং হচ্ছে মার্কো রয়েস, দুইজনই জার্মান। সো দুইজন দুই ক্লাবে খেলে, বাট প্রবলেম হচ্ছে এটা যে দুইটা দলই কিন্তু চাইবে তাদের লিজেন্ডকে একটা ট্রফির জয়ের মধ্য দিয়ে কিন্তু বিদায়টা জানাতে। বাট
প্রবলেম হচ্ছে যে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যখন আপনি খেলতে যাবেন তখন আপনাকে শুধুমাত্র জিতলেই হবে না, রিয়াল মাদ্রিদের ভাগ্যের সাথে আপনাকে জিততে হবে। যদি আপনার ভাগ্য যদি জিততে না পারে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, তাহলে কিন্তু আপনি এই ম্যাচে পিছিয়ে যাবেন। কারণ রিয়াল মাদ্রিদ যখন ফাইনালে ওঠে বা কোনো ম্যাচ খেলতে নামে, তাহলে আমি জানি না কেন জানি তাদের ভাগ্যটা খুব বেশি ফেভার করে। সো একটা দলকে যদি মাঠের পারফরমেন্স দিয়ে যদি বিট করতে পারেন, বাট ভাগ্যের কাছে কিন্তু বিট করা কিন্তু এটা খুবই একটা কঠিন একটা কাজ। সো আমার কাছে প্রেডিকশন হচ্ছে ম্যাচটা কয় শূন্য গোলে জিততে পারে রিয়াল মাদ্রিদ। অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ প্রেডিকশনে আমার প্রেডিকশন রিয়াল মাদ্রিদ, বাট কত শূন্য গোলে জিততে পারবে। এবং এই ম্যাচটাতে প্রেডিকশন বলার আগে আরেকটা ছোট্ট একটা কথা বলে যাই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বাট আমার এই কথাটা বলতে ইচ্ছে করতেছে যে এই ডটমুন্ড এইবার চ্যাম্পিয়ন লিগে যেভাবে খেলেছে, প্রতিপক্ষের পায়ে বল দিয়ে খেলেছে এবং তারা সবসময় চেষ্টা করেছে অ্যাটাকিং মানে হচ্ছে কাউন্টার অ্যাটাক ভিত্তিক একটা ফুটবল খেলার জন্য, এবং সবসময় ডিফেন্সে একদম প্যাকডভাবে থেকে সময় সুযোগ মতো কিন্তু তারা কিন্তু কাউন্টারে গিয়ে কিন্তু ম্যাচ কিন্তু তারা বের করে নিয়ে আসে। সো রিয়াল মাদ্রিদের কিন্তু এটা বড় একটা চ্যালেঞ্জ। অপরদিকে যদি আমি আনচেলত্তির কথা বলি, আনচেলত্তির যে ট্যাকটিক্স সেটা কিন্তু হচ্ছে আবার ভিন্ন। তিনি ওই বায়ার্ন মিউনিখের সাথে প্রথম লেগে সেমিফাইনালে তিনি কিন্তু প্রতিপক্ষকে বল দিয়ে খেলেছে, বাট আমরা এটাই এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বার্নাবিতেও তিনি সেম কাজটাই করবে, বাট তিনি কিন্তু তা করেনি। একদম বলতে গেলে জুড বেলিংহাম, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এরা কিন্তু তেরে ফুরে গিয়ে আক্রমণ করেছে শুধুমাত্র একটা কারণে যে আমরা প্রথম গোলটা চাই। সো এই ম্যাচের ট্যাকটিক্যালি কিন্তু একটা হচ্ছে একদিকে আনচেলত্তি, তার বয়স 63, অন্যদিকে হচ্ছে তেরচিস, তার বয়স হচ্ছে মেবি 40-41 হইতে পারে। সো একটা ইয়াং কোচ আর একটা হচ্ছে সবচেয়ে এক্সপিরিয়েন্স সম্পন্ন কোচ, এবং যার ক্যারিয়ারে 9 বার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল প্লেয়ার হিসেবে এবং কোচ হিসেবে খেলার একটা রেকর্ড আছে। সো এই যে এত রেকর্ড, এত কথাবার্তা বলা হচ্ছে এই দুই দলকে নিয়ে, এই ম্যাচটাকে নিয়ে। সো দিন শেষে কিন্তু আপনি যদি একটা দলকে খেলায় বিট করতে পারেন, বাট আপনি কিন্তু লাকে বিট করতে পারবেন না, এবং লাকটা সবসময় রিয়াল মাদ্রিদের পক্ষেই কিন্তু কথা বলে। সো আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ, এবং কত শূন্য গোলে জিতবে। তো এই ম্যাচের প্রথম গোলটা অনেক বেশি ভাইটাল হবে, যে দলই প্রথম গোল করবে সেটা কিন্তু তাদের জন্য অনেক প্লাস পয়েন্ট থাকবে। সো আমার কাছে যে প্রেডিকশন সেটা হচ্ছে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদ হয়তো 2-1 অথবা 3-1 ব্যবধানে ম্যাচটা জিততে পারে। আপনাদের প্রেডিকশন কি হতে পারে? কত গোলে জিততে পারে রিয়াল মাদ্রিদ, বা এই ম্যাচটার প্রেডিকশন কি হতে পারে, কয় গোল হতে পারে? সো এসব বিষয় নিয়ে কথা বলতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।